সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সন্ধ্যা 8টায় অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানটি স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানে কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন, সেই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি মূলত আইন বিষয়ক। এখানে সমসাময়িক আইনগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আমরা টপিক বেসড আলোচনা করে থাকি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে। স্পেশালি আমাদের ইমিগ্রেন্টদের লাইফে যদি সেই ধরনের কোনো আইন থাকে অথবা তাদের লাইফ সংশ্লিষ্ট কোনো আইন যেগুলো রয়েছে সেগুলো পাশাপাশি এখানে যে ওয়েলফেয়ার বেনিফিট, প্রপার্টি, ফ্যামিলি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই আলোচনা করবার জন্যে প্রতিনিয়তই প্রতিবারের মতোই আমাদের যিনি গেস্ট হিসেবে থাকেন তিনি জনাব আনোয়ার খান। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর, ব্রিড সলিসিটরসের। আমি তার কাছে যাবার আগে বলে দিতে চাই, আমরা যে প্রশ্নগুলো নিয়ে থাকি সেগুলো অবশ্যই ফোনের উপর ভিত্তি করেই নিয়ে থাকি। সেজন্যে যে অ্যান্সারগুলো হয়ে থাকে সেগুলো কিছুটা জেনারিক হয়ে থাকে, কারণ ডকুমেন্টস দেখে অথবা ইন ডিটেলস জেনে আসলে টিভিতে অ্যাডভাইস করা যায় না পুরোপুরি। সেই জন্য আপনাদের যদি কোনো ডেজিগনেটেড সলিসিটর ব্যারিস্টার দরকার হয় অথবা কোনো স্পেসিফিক কোনো অ্যাডভাইস দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা সেভাবে অ্যাডভাইস নিয়ে থাকবেন। দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য মনস্থির করেছি সেটি হলো এখানে কারা কারা বেনিফিট পেতে পারেন, কারা যে ওয়েলফেয়ার অ্যান্ড বেনিফিট এটার জন্য কারা এলিজিবল, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। কারা পাবেন এবং কোন কোন ধরনের বেনিফিটের জন্য তারা এলিজিবল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি যে কোনো ইমিগ্রেশনের প্রশ্ন যদি আপনাদের থাকে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমার সাথে যিনি রয়েছেন জনাব আনোয়ার খান, সলিসিটর এবং প্রিন্সিপাল ব্রিড সলিসিটর। স্যার, আমি তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাতে চাই। আনোয়ার ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, আমিও ভালো আছি। আনোয়ার ভাই, আমি অলরেডি আমাদের ইন্ট্রোতে বলেছি যে আমরা কী নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি আমাকে একটু শুরুতেই বলেন যে এখানে আসলে কারা বেনিফিট পাওয়ার জন্য এলিজিবল, কে কে এখানে বেনিফিট পেয়ে থাকে? প্রথমত কথা হলো, বেনিফিটটা হলো, সবচেয়ে বড় কথা হলো যারা এই দেশে থাকে। যারা এই দেশে থাকে তার মানে না, যারা ব্রিটিশ সিটিজেন নাম্বার 1, যাদের ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে, যাদের ইউ সেটেলমেন্ট ভিসা আছে। এছাড়াও বাহিরে কিছু কিছু বিষয় আছে, যেমন অ্যাসাইলাম বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনে যারা আছে, এরা বেনিফিট এন্টাইটেল হইতে পারে। এখন এর বাহিরেও কিছু কিছু লোকের বেনিফিট পাইতে পারে। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা দেখবেন যারা লিভ টু রিমেইন পান অথবা ফার্দার লিভ টু রিমেইন পান, দেখবেন আপনাদের বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটে অথবা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ডে লেখা থাকে নো পাবলিক ফান্ড। যেই সব বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটে নো পাবলিক ফান্ড লেখা থাকে অথবা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ডে, তারা কোনো বেনিফিটের জন্য এন্টাইটেল না। এখন কথা হলো, যাদের এই জায়গাটা একটু শেষ করে আসি, তারপরে আমরা অন্যান্য জায়গায় যাব। যাদের ওখানে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ডে বা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটে নো পাবলিক ফান্ড বলা থাকে, তারপরেও কিছু স্পেশাল সার্কামস্টেন্সে আপনি বেনিফিট পেতে পারেন। এখানে অনেকগুলো সার্কামস্টেন্সেসের মধ্যে একটা স্পেশাল সার্কামস্টেন্সেস আমাদের কমিউনিটির জন্য আছেন, যারা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স হন তারা, অথবা যাদের চিলড্রেন আছে বাট ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স অথবা নন মলেস্টেশন অর্ডার আছে, বা আপনি কাজ করার জন্য অপারগ আপনার চিলড্রেন আছে, এই ক্ষেত্রে আপনি বেনিফিট পেতে পারেন। বাট সেই ক্ষেত্রে আপনার যে কন্ডিশনটা দেয়া আছে নো পাবলিক ফান্ড, এই কন্ডিশনটাকে উইথড্র করতে হবে। দেয়ার ইজ এ প্রভিশন, এক ধরনের প্রভিশন আছে যেখানে এই পাবলিক ফান্ডটা উইথড্র করা যায়। এই ক্ষেত্রে যারা ডোমেস্টিক ভায়োলেন্সে আছেন বা বাচ্চা সহ আছেন বা যারা হোমলেস কন্ডিশনে আছেন ডিউ টু ডোমেস্টিক ভায়োলেন্স, আপনার পার্টনার ব্রিটিশ
এইসব সিচুয়েশনে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো, ইট ইজ নট অ্যান অ্যাডভাইস, কন্ট্যাক্ট উইথ সোশ্যাল সার্ভিসেস। এই ক্ষেত্রে সোশ্যাল সার্ভিসগুলো যদি দেখে আপনি রিয়েলি আপনার বেনিফিট প্রয়োজন, তখন সোশ্যাল সার্ভিসেসগুলো ইউজুয়ালি ওই কন্ডিশনটা উইথড্র করার জন্য হোম অফিসকে লেখেন। না হলে সোশ্যাল সার্ভিস আমাদেরকে কিছু রিপোর্ট দেন যে এই অবস্থা, অন দ্য বেসিস অফ দোজ সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস আমরা হোম অফিসকে লিখি বা একটা অ্যাপ্লিকেশন করি ওই কন্ডিশনটা উইথড্র করার জন্য। এটা হলো সিম্পল ক্রাইটেরিয়া। এখন বিষয় হলো ওয়েলফেয়ার বেনিফিটগুলো আগে বিভিন্ন নামে পরিচিত ছিল, যেগুলা এক একটা অলমোস্ট অল বেনিফিটের সিমিলার ক্রাইটেরিয়া ছিল, কিন্তু এগুলো নাম দিয়ে দিয়ে এটাকে অনেকভাবে করে ফেলছিল। চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, দিস টাইপ অফ থিং। এখন গভর্নমেন্ট এই বিষয়গুলো সহজ করছে যে যদি কেউ কাজ করে, পার্ট টাইম ওয়ার্ক করে অথবা মিনিমাম স্যালারি পায়, তারা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা ইউনিভার্সাল ক্রেডিট। যাদের অন্য কোনো ক্যাটাগরিতে শারীরিক অসুস্থতা আছে কিন্তু অন্য ক্যাটাগরিতে সে এন্টাইটেল না, সে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই দুইটা কথা, একটা হলো যারা কাজ করবেন পার্ট টাইম লো ইনকাম, দ্বিতীয় কথা হলো আনএবল টু ওয়ার্ক। একটা কাজ করতে পারে অল্প করে, আরেকটা হলো আনএবল টু ওয়ার্ক। এই দুইটা ক্যাটাগরিতে যদি আপনি করেন তাহলে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আনএবল টু ওয়ার্ক বলতে ইটস এ হিউজ টপ। আমরা এই জিনিসটা পরে ক্লিয়ার করব যে আপনি কাজ করতে পারছেন না, কেন পারছেন না, কী জন্য পারছেন না। এই জিনিসগুলো একটা সিরিয়াস অ্যাসেসমেন্টের বিষয় আছে এবং এখানে অনেকগুলো ডেসক্রিপ্টর কাজ করে, প্রায় 50-60 ডেসক্রিপ্টর কাজ করে। আমরা এগুলো পরবর্তীতে আপনাদেরকে ডিটেলস আলোচনায় যাব। আপনি বলছিলেন যে যারা কাজ করতে পারে তারা পার্ট টাইম কাজ করার সুযোগ আছে, তাহলে কেউ যদি ফুল টাইম কাজ করে সে কি বেনিফিট ক্লেম করতে পারবে না? যদি লো ইনকাম হয় অবশ্যই পারবে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যাদের অনেকে ভয় থাকেন, আমাদের কাছে আমরা এই প্রশ্নগুলো অনেক সময় পাই। আপনি হয়তো কোনো কারণে কোনোভাবে, সেই ধরেন আপনার পার্টনারের সাথে সেপারেশনের সময় বা ডিভোর্সের সময় আপনি কিছু টাকা পাচ্ছেন। স্ট্যান্ডার্ড ল হলো যদি আপনার সেই টাকা 16,000 পাউন্ডের নিচে হয় তাহলে আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন। এগুলো নিয়ে আমাদের প্রায়ই কোশ্চেন থাকে। একদম পরিষ্কারভাবে ল যে আপনার সেভিংস 16,000 পাউন্ডের নিচে থাকলে আপনি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন করতে পারবেন। 16,000 পাউন্ডের নিচে, আমি শব্দটা বলছি, 16,000 পাউন্ড বলি নাই, 16,000 পাউন্ডের নিচে। তাহলে এটা কি ডিক্লেয়ার করতে হবে যখন কেউ ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবে? সেখানে অবশ্যই কোশ্চেন থাকবে যে ডু ইউ হ্যাভ এনি সেভিংস। তখন সে ইয়েস বলবে, দেন 16,000-এর কোশ্চেন থাকলে 16,000 উপরে হলে তো সে পাচ্ছে না, আর নিচে হলে শুধুমাত্র নিচে হলে সে পাবে। তাহলে ডিক্লারেশনটা দিতে হবে, তাকে ডিক্লারেশন ডেফিনেটলি দিতে হবে। ওইখানে অনেক ধরনের ডিক্লারেশন আছে, আপনার এখানে কোনো প্রপার্টি আছে কিনা, এই দেশের বাইরে প্রপার্টি আছে কিনা, অনেকগুলা কথা থাকবে, এই দেশের বাইরে কোনো সেভিংস আছে কিনা। কিন্তু সব মেলায় যদি আপনার 16,000 পাউন্ডের নিচে আপনার সেভিংস হয়, আপনি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ক্ষেত্রে আমি আরেকটা কোশ্চেন, আমাদের একটি কল আছে, কলটি নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো এখন বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিটে আছি। জি হ্যাঁ, তো আমি ইউনিভার্সাল ক্রেডিট থেকে আমি ইমিডিয়েটলি আমি পেনশনে যাচ্ছি। আপনি দর্শক, আপনি কি একটু ভলিউমটা একটু বাড়িয়ে কথা বলতে পারেন? হ্যাঁ, এখন শুনছেন? জি জি জি। আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি, আমি ইউনিভার্সাল ক্রেডিট থেকে আমি পেনশনে যাচ্ছি। জি। এখন ইউনিভার্সাল ক্রেডিটে থাকা অবস্থায় আমার ইয়ে আছে, আপনার ওই যে মেডিকেলের উপরে আমি যে পয়সাটা পাই, আমরা কাপল হাজবেন্ডের ওয়াইফে। জি। আমি যখন পেনশনে চলে যাব, তো এই টাকাটা কি আমার পেনশনেও যাবে আমার সাথে?
জি, আপনার এটাই কোশ্চেন না আরো কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে? না, আরেকটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমার ওয়াইফের তারা কি করবে? আমার ওয়াইফ এখনো তো সে তো পেনশনের বয়স হয়নি তার। তো এখন তো বর্তমানে আমরা যে ইউনিভার্সাল ক্রেডিটটা পাচ্ছি হাজবেন্ড ওয়াইফ মিলিতভাবে পাচ্ছি। জি, এখন আমি যখনই পেনশনে চলে যাব, আমার পেনশনের বয়স হয়ে গেছে এবং আমার চিঠিপত্র সবাই এসে গেছে, তো আমি যখন পেনশনে চলে যাব তখন আমার মেডিকেলের উপরে আমরা হাজবেন্ড ওয়াইফে যে প্রায় অ্যাবাউট মোর দেন 400 টাকা এভরি মান্থ আমরা পাচ্ছি, এই 400 কি হবে আর আমার ওয়াইফের কি হবে? প্লিজ আমি ফোন রাখার পরে আমাকে একটু বলবেন। আপনার ওয়াইফ কি কোনো এমপ্লয়মেন্টে আছেন? না, শি ইজ সিক অ্যাজ ওয়েল। ওকে, জি, থ্যাংক ইউ। আমাদের সাথে সে আমার সাথে ওই বেনিফিটটা পাচ্ছে, মেডিকেল বেনিফিটটা। জি, থ্যাংক ইউ। আমাদের অতিথি জিজ্ঞেস করেছেন আপনার নামটি কি, যদি আপনি কোনো সমস্যা না থাকে বলতে পারেন। কোনো সমস্যা নাই, মিস্টার আব্দিন। আসিফ। জি, জি, ওকে, জি, ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন। আশা করি আমাদের অতিথি আমি রাখবো। জি, রাখতে পারেন আপনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আসিফ ভাই। আপনি আমরা একটু আমাদের মানে এই জিনিসগুলো শেষ করে যাই, আপনার উত্তরটা আমাদের মধ্যে পেয়ে যাবেন, এবং শেষে আমি যখন ওই জায়গাটা যাব তখন আপনাকে আমি রেফার করবো যে এখানে আসিফ ভাইয়ের কোশ্চেনটা, এখানে আনসার। আমরা একটু আগের থেকে শেষ করে যাই, আপনার ওখানে গেলে আপনাকে না হইলে আমরা এখন অন্যদিকে লোকজনে বুঝতে একটু অসুবিধা হবে। আমরা এই জন্য এই কথাগুলো বলতে যাচ্ছি। আপনারটা আমরা ইন ডিউ কোর্স যখন ওই জায়গাটা যাব, আপনার পেনশনারিজে গেলে কি হবে তখন ওই কথাটা বলবো। জি, এখন কোনো লোক যদি কারো যদি পার্টনার থাকে, আমি ইউনিভার্সাল ক্রেডিটে থাকি এখন, কারো যদি পার্টনার থাকে, সেই পার্টনার যদি ইউনিভার্সাল ক্রেডিট এন্টাইটেল হয়, বোথ পার্টনার নিডস টু ক্লেম জয়েন্টলি। এই কথাটা কিন্তু আপনারা খুব ভালো করে মনে করেন। আমাদের বাঙালি সমাজে এই প্রশ্নগুলো আসে যে আমার হাজব্যান্ড যদি ক্লেম করে, হাজব্যান্ডের সাথে তো আমি পাবই, তাহলে তো আমার সেপারেট ক্লেম করা দরকার নাই। আপনারা এই ভুলটা দয়া করে করবেন না। ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশানে অবশ্যই আপনাদের দুইজনের নাম থাকতে হবে, হাজব্যান্ড এবং ওয়াইফের নাম থাকতে হবে। এই জিনিসটা দয়া করে আপনারা ভুলবেন না। এখন যদি একজন আপনার পেনশন স্টেটে চলে যান, আমি যতটুকু মনে করতেছি আসিফ ভাই, যে আপনার ওয়াইফের এখন পেনশন স্টেজ হয় না। দুইটা রাস্তা আছে। এক, আপনার ওয়াইফ ইউনিভার্সাল ক্রেডিটে থাকতে পারেন উইথ ইউ, নাম্বার ওয়ান। আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন ইন দ্য পেনশন। নেক্সট কোশ্চেন হলো যে আপনি যে এক্সট্রা কিছু টাকা পান, আমি হোপফুলি দিস ইজ ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, মনে হয় অনেক দিন আগের থেকে পান, এখন সেটা আপনি আর এই ধরনের ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স এখন নাই। যদি আপনি এই ধরনের 400 কত টাকা পান, আপনি বলেন না কিসে পান। আগের দিনে অনেকগুলা বেনিফিট ছিল, এখন সেই বেনিফিটগুলো নাই। উনি একটু বলেছে যে মেডিকেল রিজন, তার মানে মেডিকেল রিজন মানে ইট ইজ এ আগের দিনে কোন গ্রাউন্ডে মেডিকেল রিজন মানে পসিবলি আগের দিনে ডিসেবিলিটি লো রেট ছিল আপনার, সেই জন্য 480 পান। যদি সেই লো রেটের ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স হয়, এটা আপনি যখন পেনশন ক্লেম করবেন, আপনার পেনশনের সাথে আরেকটা এলিমেন্ট যোগ হবে, সেটা বলে পেনশন ক্রেডিট। আমরা আগের দিনে যখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিতাম, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট নিতাম, ওয়ার্ক করতাম, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ক্লেম করতাম, চাইল্ড বেনিফিট নিতাম, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতাম, ইনকাম সাপোর্ট নিতাম, এর সাথে আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিতাম। এই বিষয়গুলো সব এখন কনসলিডেট করা আছে, একদম সব কনসলিডেট করা আছে, একসাথে ইউনিভার্সাল ক্রেডিটে চলে যাবে। আর আপনার এক্সট্রা অ্যামাউন্টটা আপনার পেনশন ক্রেডিটে চলে যাবে। এই পেনশন ক্রেডিটের জন্য এখন আপনাকে সবচেয়ে সহজ বিষয় হলো, আপনি যখন পেনশনে যাবেন, আপনাকে ডিডব্লিউপিকে এই কথাটা বলতে হবে যে আমার ওই জায়গাটা আছে, দ্যাট মাস্ট বি কনভার্টেড ইনটু পেনশন ক্রেডিট। আগের দিনে আলাদা অ্যাপ্লিকেশন ছিল, আগের দিনে পেনশন ক্রেডিটের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হইতো। এখন এই ডিডব্লিউপি এই জিনিসগুলো কনসলিডেট করে আপনার পেনশন ক্রেডিট এবং পেনশন একসাথে উইদাউট অ্যাপ্লিকেশান নিয়ে নেয়। কিন্তু কোনো জায়গায় আপনাকে হয়তো পেনশন ক্রেডিট অ্যাপ্লিকেশানটা করতে হবে। এখন
আর এটা আমি ওই আপনার যে 400 পাউন্ড সেটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই, ওইটা আপনার পেনশন ক্রেডিটে চলে আসবে। এখন বাকি প্রশ্নগুলো নিশ্চয়ই আপনি স্যাটিসফাই হয়েছেন। ধন্যবাদ আশিক ভাই। আনোয়ার ভাই, আমি একটু জানতে চাই দর্শকের পক্ষ থেকে যে আপনি বলেছেন উনি যখন পেনশনে যাবে তখন ওনার ওয়াইফও ওনার সাথে কিন্তু পেনশনে চলে যেতে পারবে। যদি না যেতে চায়, না যাওয়ার কোনো অপশন আছে কিনা, যে ওয়াইফ ইউনিভার্সাল ক্রেডিটে থাকলো আর উনি পেনশন পেলেন? সেপারেট হবে না, একসাথে হবে। ওয়াইফ যদি ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করতে চায়, তাহলে যিনি পেনশনে যেতে চান উনি পেনশনে না গিয়েও ইউনিভার্সাল ক্রেডিটে কন্টিনিউ করতে পারেন উইথ ওয়াইফ। জি, আমার মনে হয় একেবারেই ক্লিয়ার। একেবারে ক্লিয়ার করার কথা, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। আর ভাই, আমি যে কোশ্চেনটি করতে চেয়েছিলাম আপনাকে, যে যখন আমরা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন করতে যাই তখন অনেকে আছে যে ইমিগ্রেন্ট, হয়তো হাজব্যান্ড ব্রিটিশ হয়েছে অথবা ওয়াইফ ব্রিটিশ হয়েছে, একজন ইমিগ্রেন্ট থাকে, সে হয়তো লিমিটেড লিভে আছে, সে কোয়ালিফাই করে না কোনো ওয়েলফেয়ার বেনিফিটের জন্য। তো তাকেও কি ওখানে অ্যাড করতে হবে নাকি তাকে বাদ দিয়ে করা যায়? এবং সে যদি, সেকেন্ড কোশ্চেনটা হলো, সে যদি কাজ করে সেটা কি ইনক্লুড হবে কিনা ইনকামে? ইউনিভার্সাল ক্রেডিটে এখন পরিষ্কার একদম ক্লিয়ার করে দেওয়া আছে। আগে এই জিনিসগুলো ভেগ ছিল, ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাপ্লিকেশনে এখন এগুলো একদম পরিষ্কার করে দেওয়া আছে। কারো ওয়াইফ যদি ওই যে আমরা বললাম যে ইমিগ্রেশন কন্ডিশনের জন্য নো রিকোর্স টু পাবলিক ফান্ড হয়, সেই ক্ষেত্রে ওই ওয়াইফ ইন্ডিভিজুয়ালি কোনো বেনিফিট পাবে না। বাট ইউনিভার্সাল ক্রেডিটে একটা অ্যাড করে যে আপনার পার্টনার আছে কিনা, সেই ক্ষেত্রে পার্টনারের একটা সার্টেন অ্যালাউন্স ওইখানে যোগ করা হয়, কিন্তু কোনো বেনিফিট হিসেবে সেটা দেওয়া হয় না। সে ফর এক্সাম্পল, একজনে সেটেলমেন্ট আছে, ইনডেফিনিট লিভ আছে, তার পার্টনার এখনও রেস্ট্রিক্টেড রুটে আছে, নো রিকোর্স টু পাবলিক ফান্ড আছে, সেই ক্ষেত্রে ওই পার্টনারকে ডাইরেক্ট, যেমন ধরি আমরা বলি কম্বাইন্ড অ্যাপ্লিকেশন, একটু আগে আমি বললাম যে বোথ পার্টনার কম্বাইন্ড অ্যাপ্লিকেশন করবে, এই ক্ষেত্রে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন হবে না। অ্যাপ্লিকেশন যিনি ইনডেফিনিট লিভ হোল্ডার আছেন বা সেটেলমেন্টে আছেন, অ্যাপ্লিকেশনটা উনি করবেন, কিন্তু ওনার ওয়াইফের ডিক্লারেশনটা দিবে, তাতে একটা পার্টিকুলার অ্যামাউন্ট ওইখানে যোগ হয়, অ্যাড করা হয় ওইখানে। চিলড্রেন থাকলে চিলড্রেনটা দিবে। এখন যদি ওয়াইফ, এটা কিন্তু যদি ওয়াইফ কাজও করেন, তাইলে ওয়াইফের ওই যত টাকা কাজ করে সেই টাকাটাও এখানে যোগ করতে হবে, যে আমার ওয়াইফ কাজ করেন, সে এত টাকা বেতন পায়, তবে টোটালটা ইনকাম হিসাবে এখানে কাউন্ট হবে। আর এখনকার দিনে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করার কারণ নাই। শুধু ওয়াইফের এনআই নাম্বার দিলে এখন ডিডব্লিউপি জানে সে কত টাকা প্রতি মুহূর্তে পে স্লিপ ইস্যু হওয়ার সাথে সাথে ডিডব্লিউপিতে রেফারেন্স চলে যায়, একদম সাথে সাথে ওরা বলতে পারে কত টাকা পাওয়া গেছে এই ফ্যামিলির থেকে। জানাবে, আমার আরেকটি প্রশ্ন আছে, যেটা আমাদের কমিউনিটিতে খুব আলোচিত একটি প্রশ্ন। আপনি জানেন যে আমাদের অনেকে যারা এখানে এখন সেটেল হয়েছেন অথবা ব্রিটিশ সিটিজেন অথবা ইউ সেটেলমেন্টের অধীনে রয়েছেন, তারা অনেকে এখন কলেজে অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটি কলেজের সেখান থেকে মেনটেন্যান্স পাচ্ছেন, টিউশন ফিস পাচ্ছেন, গ্রান্ট পাচ্ছেন। তারা আবার এই দিক দিয়ে আপনার বেনিফিট ক্লেমও করেছেন, ইউনিভার্সালও আছেন। এক্ষেত্রে তাদের কি দুই জায়গাতেই ডিক্লারেশন দেওয়াটা দরকার আছে, নাকি হাইড করার কোনো সুযোগ আছে? যদি হাইড করে যায় তাহলে কনসিকুয়েন্সটা কী হতে পারে? কারণ তা তো দুই জায়গা থেকে একটা টাইম ইনকাম হতে পারে না, আমি যেটা মনে করি পার্সোনালি। এখানে পরিষ্কার বক্তব্য, যে ইস্যু অফ বেনিফিট সিরিয়াস ইস্যু আছে। আপনাকে রুটটা বেছে নিতে হবে, দরকার পরিষ্কার করা, আপনাকে রুটটা বেছে নিতে হবে, আপনার কোন দিকে যাবেন। যারা স্টুডেন্ট ফাইন্যান্সে চলে যাবে, দে আর নট পার্ট অফ দেয়ার প্যারেন্টস অ্যাপ্লিকেশন এনিমোর, ওরা কিন্তু চলে গেছে স্টুডেন্ট ফাইন্যান্সে, বিকজ ওদেরকে গভর্নমেন্ট এখানে নির্দিষ্ট পরিমাণটা অ্যামাউন্ট দিতেছে। এই জিনিসগুলো পরিষ্কারভাবে আপনারা ইউনিভার্সাল ক্রেডিটকে বলে দেবেন যে আমার মেয়ে 18 বছর, বা 18 বছর হইলে এমনি তারা দিতে যাবে না, সো 18 বছর পরেই তো তারা ওইসব জিনিস যাবে, 18 বছর পরে দিবে না। 18 বছর পরে নিয়ম হইল, যদি কোনো স্টুডেন্ট থাকে, সে তার পার্টনারের সাথে লিভ করে, তার বাচ্চা আছে,
তখন ওই ক্রাইটেরিয়াগুলো ফিক্স করা হবে। 18 বছর পরে কোনো চাইল্ড ইয়ার তাদের পার্টনারদের মানে বাবা মার সাথে আর থাকবে, সো দে উইল বি অটোমেটিক্যালি আউট অফ দ্য এডুকেশন। জি, এটা তো প্যারেন্টের ক্ষেত্রে। এখন তো আমরা দেখছি যে অনেক প্যারেন্টসরাই পড়াশোনা করছেন। অবশ্যই সেটি আমাদের জন্য, সমাজের জন্য অথবা সবার দেশের জন্য মঙ্গল যে গভর্নমেন্ট চাচ্ছে সবাইকে একটু এডুকেটেড করে মেইন স্ট্রিমে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে প্যারেন্টস যারা আছেন তারা হয়তো পার্ট টাইম জব করছেন, ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, আবার পড়াশোনা করছেন। পড়াশোনা করতে গিয়ে সেখানে কিন্তু ফাইন্যান্স পাচ্ছেন, স্টুডেন্ট ফাইন্যান্স পাচ্ছেন, লোন পাচ্ছেন। সেটা এখানে ডিক্লেয়ার করা অথবা এটা কতটুকু প্রয়োজনীয় অথবা না করলে কী হবে? Student finance is not part of benefit. Student finance means finance, means loan. বেনিফিটটা হলো যে স্টুডেন্ট ফাইন্যান্সের বাইরে যে টাকাটা হবে। জি ধরো স্টুডেন্ট ফাইন্যান্স আছে 10,000, কেউ পাচ্ছে 17,000। এই যে 7,000 পাউন্ড এক্সট্রা পাচ্ছে মেনটেন্যান্স ফান্ড, জি এই মেনটেন্যান্স ফান্ডটা ডিক্লেয়ার করতে হবে। এই মেনটেন্যান্স ফান্ডটা ডিক্লেয়ার করতে হবে ইউনিভার্সাল ক্রেডিটকে, যে আমি স্টুডেন্ট ফাইন্যান্সে পড়ালেখা করতেছি, বাট এনিওয়ে এটা তো ওদের ডিক্লেয়ার করতেই হবে। নো আদার অপশন, নো আদার অপশন। কেউ কাজ, আমি তো বললাম এখনকার দিনে কাজ করার পড়লে দ্য মোমেন্ট পে স্লিপটা ইস্যু হবে, দ্য মোমেন্ট এটা HMRC-তে চলে যাবে, দ্য মোমেন্ট এটা DWP-তে চলে যাবে। কিন্তু আনোয়ার ভাই, আপনি হয়তো যেটা অ্যাওয়ার আছেন যে অনেকেই স্টুডেন্ট ফাইন্যান্সটা ডিক্লেয়ার করে নাই, সেক্ষেত্রে উনি স্টুডেন্ট ফাইন্যান্স থেকে সেই মেনটেন্যান্স ফান্ডটা পাচ্ছেন, আবার ইউনিভার্সাল ক্রেডিটও পাচ্ছেন। তো যখন ওদের সামনে আসবে, DWP-র কাছে আসবে অথবা HMRC সেটা ফাইন্ড আউট করতে পারবে, তখন তার কনসিকুয়েন্স কী হবে? ওটা কি বন্ধ হয়ে যাবে, নাকি সে ফ্রড করার কারণে তখন তার বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যালিগেশন আসতে পারে? Benefit fraud is completely different issue. Completely a different issue. It is a one kind of criminal element. এটা বিভিন্নভাবে ডিল হইতে পারে। এখন যদি এটা ক্রাইম এলিমেন্টে ডিল হয়, ডিসেপশনে যাবে, ডিসঅনেস্টিতে যাবে। এবার আসো যদি সিভিল সাইডে ডিল হয়, যদি ক্রাইম এটা ডিল না করে, সিভিল সাইডের বিষয়টা হবে যে প্রথম তার ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করার পরে যদি পার্টিকুলার ক্লেম তার এগেনস্টে দ্বারা হয়, তখন তারা প্রথমে একটা চিঠি দিবে যে তুমি এত টাকা ওভার পেমেন্ট হয়েছে তোমার, এই টাকাটা তোমার ফেরত দিতে হবে। যখন ফেরত দেওয়া না হয়, তখন তারা এটার জন্য এনফোর্সমেন্টের জন্য কোর্টে যায়, কোর্ট থেকে সেটা এনফোর্সমেন্ট হয়। এটা অনেক লঙ্গার প্রসিডিউর, ডিফারেন্ট প্রসিডিউর ইনভলভ ইন দেয়ার, বাট এনিওয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একবার যখন ওভার পেমেন্ট অ্যাস্টাবলিশ হয়ে যায়, যে এই ওভার পেমেন্টটা নিয়েছে তাকে তার মানে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে যারা যেই কোনো ধরনের পেমেন্টই পান না কেন, সেটা ইউনিভার্সালে জানাইতে হবে, ইনফর্ম করতে হবে, এবং সেটা করাই উত্তম। কোনো হাইড করার, কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এইখান থেকে পাইতেছে তা না। আমি তো বললাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হয়েছে। আরেকটা কঠিন কথা বলি ভাই, আমাদের রিসেন্ট বেনিফিট ফ্রডের ম্যাটার হইল, ধরেন একজন লোক আমাদের এখানে আসে না, যে আমরা অনেক সময় সে পার্সোনাল ইনজুরি ক্লেম করি। আপনাকে কোনো অবস্থাতে যদি 16,000 পাউন্ডের উপরে আপনার পার্সোনাল ইনজুরি ক্লেম চলে যায়, ইউ মাস্ট ইনফর্ম দিস টু দ্য DWP, মাস্ট, একেবারে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। অনেক লোক আছে 70-80,000 পাউন্ড পায়, অনেক লোক আছে 40-50,000 পাউন্ড পায়। এরকম যদি অন্য কোনো সোর্স থেকেও যদি টাকা আসে, সে ফর এক্সাম্পল বাংলাদেশে আপনি পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা যদি আপনার অ্যাকাউন্টে বাংলাদেশেও আসে, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইন দিস কান্ট্রি। যদি এটা কোনোদিন প্রমাণ হয়, আপনি বেনিফিট ফ্রডে আসবেন, আপনি এখানে ডিসেপশন এবং ডিসঅনেস্টিতে আপনার এগেনস্টে ক্রিমিনাল মামলা হতে পারে। তখন আপনি 2টা মামলা ফিক্স করবেন। আপনার অ্যাকাউন্টে অন্য কোনো জায়গায় টাকা আছে। একটা জিনিস ভাই আপনাদেরকে খুব ভালো করে বলি, আমাদের যারা পার্টনার আছেন আজকে, তারা আমরা ভালো আছি, কেউ কারো কথা ডিসক্লোজ করি না। যখন তাদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, এই ডিসক্লোজটা কিন্তু হয়।
সেটা কিন্তু ডিডব্লিউপি জানে। এরপরে যে ইনভেস্টিগেশনটা আপনার উপরে হবে, এখানে আবার একটি জুরিসডিকশন ইস্যুটা আসবে। তবে আমাদেরকে একটু ব্রেকে যেতে হবে, আপনি একটু সংক্ষেপে যদি বলেন, অথবা আমরা ব্রেক থেকে ফিরে এসে বাকি আলোচনা একটা কথা শুধু বলে রাখি, এখানে একটা জুরিসডিকশন ইস্যু আসবে যে এই দেশের কোর্টের জুরিসডিকশন আছে কিনা, বাংলাদেশে কার কত টাকা আছে এগুলো ফাইন্ড আউট করতে। এই জুরিসডিকশনটা আপনাদেরকে, এটা অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনাদেরকে এখানে বলা যাবে না। ইয়েস, আন্ডার হেগ কনভেনশন বাংলাদেশ ইজ সিগনেটারি অফ হেগ কনভেনশন। এই দেশের কোর্ট ইচ্ছা করলে এই দেশের কোর্টের জাজমেন্ট বাংলাদেশে এনফোর্স করতে পারবে। দ্যাট ইজ দ্য বিফোর গোয়িং টু কোর্ট। থ্যাংক ইউ অনার ভাই। প্রিয় দর্শক, বিরতির সময় হয়ে গিয়েছে, আমাদের সাথেই থাকুন খুশি শীঘ্রই।